আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আয়করের রিটার্ন দাখিলে নির্দিষ্ট সময়ের পরে আপনি কোন পদ্ধতিতে রিটার্ন দাখিল করবেন। আশা করি যারা ব্যক্তি করদাতা আছেন তারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিছুটা আপনাদের কাজে লাগতে পারে। তো আসা যাক আলোচনায়। ধরুন আমাদের আমরা যে আয়বর্ষে আয়টা করি তার পরবর্তী যে করবর্ষ আমরা শুরু করি সেই করবর্ষের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে রিটার্ন দাখিল করতে হয়। যেমন আমাদের আয়কর আইন 2023 অনুসারে 30শে নভেম্বর 2025 ছিল আমাদের কর দিবসের সর্বশেষ তারিখ। সেটাকে বর্ধিত করে এখন 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত করেছে, বা আরও একটা মাস সময় বাড়তে পারে প্রয়োজনে। তো যাই হোক, এই যে সময়টুকু সরকার বাড়ায় এটাকে বলা হচ্ছে রিটার্ন দাখিলের একটা নির্দিষ্ট সময়, বা পূর্বে আমরা যেটাকে ট্যাক্সটি বলতাম। তো আমরা যদি এখন আলোচনার বিষয় হচ্ছে যদি কোনো কারণে আমার এই ট্যাক্সটা আমি রিটার্ন দাখিল না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি কী করব। তো সেক্ষেত্রে অবশ্যই আমি রিটার্ন দাখিলের সুযোগ থাকবে, এবং সেটা কোন পদ্ধতি রিটার্ন দাখিল করব আমার আলোচনার বিষয় ছিল সেটা। আসুন, আমরা রিটার্ন দাখিলের দুটো পদ্ধতির কথা জানি। সেটা হচ্ছে একটা হচ্ছে স্বনির্ধারণের পদ্ধতি, আর একটা হচ্ছে আমার সাধারণ পদ্ধতি। স্বনির্ধারণ পদ্ধতির ধারা 180, সাধারণ পদ্ধতি হচ্ছে ধারা 175। তো স্বনির্ধারণী পদ্ধতির মানে হচ্ছে যে আপনি যেভাবে নিজে সেলফ অ্যাসেস্ট করবেন সেটা কিন্তু অ্যাসেস্ট হিসাবে গণ্য হবে। আর সাধারণ পদ্ধতি হচ্ছে আপনি যে রিটার্নটা সাবমিট করবেন সেটা আসলে পুরোপুরি অ্যাসেস্ট হবে না, অর্থাৎ এটা আপনাকে ডিপার্টমেন্ট অ্যাসেস করবে। সেখানে আপনার আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোকে পুনরায় যাচাই বাছাই করে আপনাকে শুনানির সুযোগ দিয়ে আপনাকে যদি কোনো কর দায় বাড়ানোর প্রয়োজন হয় তারা বাড়াবে, এবং আপনার যে রিটার্ন ডিফল্ট হয়েছে আপনি যে সম্মতি দিতে পারেন সেই কারণেও আপনাকে কিছু একটা জরিমানা করবে। অর্থাৎ সেখানে অ্যাসেসমেন্টটা ডিপেন্ডস অন দ্য ডিপার্টমেন্ট। আর সেলফ মেথড হচ্ছে যে এটা আপনি যেটা আপাতত যেই পদ্ধতিতে বা যেভাবে আপনি হিসাব করেছেন সেটাকে ধরে নেওয়া হবে ঠিক আছে, এবং সেলফ অ্যাসেসড হয়ে যাবে। তো এখন এই যে সেলফ অ্যাসেসড এই বিষয়টা আপনার রিটার্ন দাখিলের পরেও কি থাকবে? হ্যাঁ, অনেকে এখানে একটু কনফিউজড করে। আপনি যদি রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময়ের পরেও যদি রিটার্ন দাখিল করতে চান এবং স্বনির্ধারণ পদ্ধতি, সেটা অবশ্যই আপনি সুযোগ থাকবে। তবে সেটা কন্টিনিউ হচ্ছে যে আবার এই করবর্ষের শেষ পর্যন্ত। অর্থাৎ আপনি যদি কর নির্দিষ্ট সময়ের পরেও যদি রিটার্ন দাখিল করেন তবে আপনি পারবেন। সেখানে আপনাকে কর হিসাব করতে হবে, করের দায় হিসাব করতে হবে 174 অনুসারে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে আপনার কর দায় হিসাবে হবে 174 অনুসারে। 174 মানে হচ্ছে যে আপনার যে 173 যে করটা হবে, আপনি যে আগে নির্দিষ্ট সময়ের আগে যে 173 করটা বের করতেন সেই করের উপরেই কিন্তু একটা অতিরিক্ত যে বিষয়টা আসবে সেটা হলো ডিলে ইন্টারেস্ট। অর্থাৎ আপনার 2% ডিলে ইন্টারেস্ট হবে যদি আপনার কোনো কর বকেয়া থাকে। অর্থাৎ আপনার যদি অ্যাডভান্স ট্যাক্স অথবা সোর্স ট্যাক্স কম দেওয়া থাকে তাহলে যে ব্যালেন্স যেই বকেয়া ট্যাক্সটা হবে এটার উপর আপনাকে 2% মান্থলি আপনাকে ট্যাক্স অতিরিক্ত দিতে হবে, এবং যত দেরি করবেন সে মান্থলি আপনাকে সেটা বাড়বে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অর্থাৎ এখানে রিটার্ন দাখিল নির্দিষ্ট সময় পরে আপনি সেলফ মেথডে 174 কর হিসাব করে আপনি রিটার্ন দাখিল করতে পারবেন। এবং সেখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার কিছু কর অব্যাহতি সংকুচিত হবে। অর্থাৎ আপনি যদি রিটার্ন দাখিল নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারতেন তাহলে আপনি যে অব্যাহতিগুলো পেতেন, আর রিটার্ন দাখিল নির্দিষ্ট সময়ের পরে দিলে পরে আপনার সে কিছু অব্যাহতিটা সংকুচিত হবে। অর্থাৎ এখানে দুটো বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আমার দেরি করার কারণে প্রতি মাসে আমাকে একটা ডিলে ইন্টারেস্ট দিতে হবে, এবং আমার যে অব্যাহতি ছিল সেটা কিছুটা সংকুচিত হবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে আপনি রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময়ের পরেও আপনি রিটার্ন দাখিল করতে পারবেন সেলফ মেথডে। তবে সেক্ষেত্রে আপনাকে করের হিসাব করতে হবে 174। সেখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ক ইজ ইকুয়াল টু খ প্লাস মানে গ মাইনাস ঘ ইন্টু ঘ, খ মাইনাস গ ইন্টু ঘ। অর্থাৎ এটা একটা ফর্মুলা দেওয়া আছে। অর্থাৎ প্রতি 2% মান্থলি আমাদেরকে একটা ক্যালকুলেশন করতে হবে এবং অব্যাহতিটা সংকুচিত হবে। তো একটা বিষয় হচ্ছে যে এবার 2000 যেই সংশোধনীতে আসে অর্থ আইনে, সেখানে কিন্তু কিছু অব্যাহতি আপনাকে বহাল রাখা হয়েছে। যেমন ধরেন আপনার পেনশনের যে সুবিধাগুলো সেগুলো বহাল থাকবে। তারপরে রেমিটেন্সের যে সুবিধাগুলো যদি কোনো কারণে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে দিতেও না পারেন সেই রেমিটেন্সের অব্যাহতিটা আপনি পাবেন। তারপরে যদি আপনার কোনো দানের বিষয় থাকে আপনার উইদিন দ্য রিলেশন, তাহলে সেই দানের বিষয়টা আপনি অব্যাহতি হিসেবে পাবেন। এবং বিশেষ করে যারা চাকরিজীবী, আগে এটা একটা প্রবলেম ছিল আগে যে যাদের 5 লাখ টাকা অথবা 1/3 যেটা এক্সামশন পেতেন, সেটা কিন্তু গত আইনে কিন্তু এটা
রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময় পাওয়া যেত না, কিন্তু এবার আইনে সেটা রাখা হয়েছে। অর্থাৎ এই কিছু কিছু অব্যাহতি আপনার বহাল থাকবে, অনেকগুলো অব্যাহতি আপনি পাবেন না। অর্থাৎ মূল কথা হচ্ছে যে আপনি রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময়ের পরেও কিন্তু আপনি সেলফ মেথডে দিতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে 174 ধারায় করের দায় নির্ধারণ করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনার কিছু অব্যাহতি হ্রাস পাবে, তবে কিছু অব্যাহতি আপনি পাবেন, যেগুলো আমি বললাম। তো এই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে বলছে যে আপনার কর নির্দিষ্ট সময়ের পরে হলে 175 দিতে হবে। এটা একটা ভুল। অর্থাৎ আপনি 175 দিবেন কখন? যখন আমার কর দিবসটা সম্পূর্ণ হবে, কর দিবস শেষ হয়ে যাবে, অর্থাৎ কর বর্ষটা শেষ হয়ে যাবে। কর বর্ষ বলতে যেমন আমরা যে কর বর্ষ চলছে 25-26, সেটা শেষ হবে আগামী বছরের 30শে জুন। অর্থাৎ 30শে জুন কর বর্ষ শেষ হবে, এবং 30শে জুনের পরে আপনি আর এই স্বনির্ধারণী পদ্ধতিতে কোনো রিটার্ন দিতে পারবেন না এই বছরের জন্য। সেটা অবশ্যই আপনাকে সাধারণ পদ্ধতি, অর্থাৎ ধারা 175 অনুসারে রিটার্ন দাখিল করতে হবে। সেক্ষেত্রে আর সেলফ মেথডে দাখিল করার কোনো সুযোগ আপনি পাবেন না। এই বিষয়টাই হচ্ছে মূল আলোচনার বিষয়। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা এফেক্টিভ মনে হয় বা এই ওয়ারনেস মনে হয়, আপনারা শেয়ার দিতে পারেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখন শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।